আজকের আলোচনার বিষয় রেখেছি নির্বাচন এবং স্থিতিশীলতা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে আমরা তাদের সঙ্গে পরিচিত হব, একদম ডান দিক থেকে পরিচিত হব। প্রথমে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আমার সর্ববামে রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর স্টুডিওতে। আজকের আলোচনায় আমি অপূর্ব জাহাঙ্গীর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা যতটুকু দেখলাম যে সেনাবাহিনী নিয়মিত যে ব্রিফিংটি করে তার একটি ব্রিফিং আজকে ছিল, এবং সেই ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যে অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে, আমরা আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেখানে একটি কথা বলা হয়েছিল যে নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, নির্বাচনের সাথে স্থিতিশীলতার সম্পর্ক কী, আর এখন যদি অস্থিতিশীল হয় তার দায় কে নেবে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। দেখেন, প্রথমত সেনাবাহিনী এই বক্তব্যটা দিতে পারে কিনা এটাও একটা বড় কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও আমি রাখতে চাই। সেকেন্ড অফ অল হচ্ছে, পরিস্থিতি তো এখন অনেকটুকুই স্থিতিশীল রয়েছে আগের চেয়ে, আমরা যদি লাস্ট 1-1.5 বছরের অবস্থাটা বুঝি। এবং অবভিয়াসলি সেনাবাহিনী একটা বড় স্টেক হোল্ডার এই দেশের, এবং সামনে নির্বাচনে তারা একটা বড় ভূমিকা পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় সেনাবাহিনী এই ধরনের কোট অ্যান্ড কোট পলিটিক্যাল যত কথাবার্তা কম মানে না বললেই হয়তো ভালো। এই ধরনের যে আপনি একটা স্পেকুলেশন করছেন যে এটা ওনারা প্রেস ব্রিফিং এটা বলেছে, অনেকেই হয়তো স্পেকুলেশনটা করছে, এটা আননেসেসারি একটা স্পেকুলেশন। আমার মনে হয় এটার কোনো দরকার নেই। এগেন বাট আমি বলবো যে পরিস্থিতি এখন স্থিতিশীল আছে, কিন্তু এই স্থিতিশীল পরিস্থিতিটাকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন শক্তি কিন্তু ট্রাই করে যাচ্ছে। সো আমাদেরকে জাতিগতভাবে, সরকারিভাবে তো অবশ্যই, বাট আমি এমফেসিস করে বলতে চাই জাতিগতভাবে বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে তাদেরকেও একটু সজাগ থাকতে হবে যে আমরা তো সবাই জানি যে এই নির্বাচন কারা ভণ্ডুল করতে চায় এবং কেন ভণ্ডুল করতে চায়, সেদিকে যাতে না যায়। পরিস্থিতি স্থিতিশীল আছে অবশ্যই, অস্থিতিশীল যাতে না হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল। এখন আপনি যে বললেন পরিস্থিতি স্থিতিশীল আছে, এমন না সেনাবাহিনী সেইটি বলেছে যে অস্থিতিশীল দেশ। সেনাবাহিনীর আমি যদি বক্তব্য কোট করি তাহলে কথাটি হচ্ছে এরকম, নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তা তো অবশ্যই, মানে এটা এখন তো তার মানে স্বাভাবিক না। আমি এটাই আমি বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে সেনাবাহিনীর এই এখতিয়ার আছে কিনা যে এই ধরনের একটা বক্তব্য দেওয়া, সেটা আমার একটা কোয়েশ্চেন। এটা যেহেতু আমরা একটা বিশেষ সময়ের মধ্যে আছি, আমরা অনেক কিছু বলে পার পেয়ে যাচ্ছি, বাট এনা স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ ভিউ এটা বলা যায় কিনা সেটা হয়তো আমরা একটু খতিয়ে দেখতে পারি। সামনে আপনি যেটা বললেন স্থিতিশীল, আমি তো মনে করছি যে সামনেরটুকু স্থিতিশীল থাকবে, এবং অবশ্যই পলিটিক্যাল পার্টি আসলে আরও জিনিসটা স্টেবিলিটির দিকে যাবে। কারণ দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো পলিটিক্যাল আমব্রেলার মধ্যে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমার পার্সোনাল ভিউতে সবচেয়ে বড় আপনার ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে তার গ্রাউন্ড লেভেলে কোনো কর্মী নেই। এটা কোনো মানে সকল পলিটিক্যাল পার্টি হ্যাঁ তাদেরকে এই সরকারকে সমর্থন করছে, কিন্তু সরকার যেটা কমিউনিকেট করবে সেটা যে আপনার রুট লেভেল পর্যন্ত যাবে, এটা কিন্তু ট্রিকল ডাউনটা হয় না। সো এটা কিছু আপনার ডিফারেন্স তো আছেই, যেটার জন্য সরকারও এটা অন্য ইতিহাসের অন্য সরকারের মতো অপারেট করতে পারে না, এটারও কিছু লিমিটেশনস আছে। সো হয়তো উনি ওটাকে কেন্দ্র করে বলেছে, কিন্তু অ্যাগেন মানে আমার মতামত অনুযায়ী যে সেনাবাহিনী অ্যাজ অ্যান আর্ম ফোর্স এই ধরনের বক্তব্য দিতে উচিত কিনা সেটা আমাদের এই উচিত কিনা এই জায়গা থেকে ছোট্ট একটা প্রশ্ন জন্ম নিল। আসলে কি সরকার সেনাবাহিনীর সাথে মানে বোঝাবুঝির বা একটু দূরত্ব আছে? আমি মনে করি না দূরত্ব আছে। দেখেন এগেন বললাম, আপনি যেটা প্রেস উইং এর থেকে বুঝতেছেন সেটা তারা বুঝছে না, সেটা কি প্রধান উপদেষ্টা বা নিরাপত্তা সচিব কেউ না কেউ কি একটা ব্রিজিং করতে পারে? আমি সেটা বলছি না, আমি বলছি কি, ধরেন এটা একটা স্পেশাল সার্কামস্ট্যান্সেসের মধ্যে আমরা আছি, এটা একটা নর্মাল নর্মসের মধ্যে তো গত 1-1.5 বছর আমরা বাংলাদেশ অপারেট করি না, আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থায় বিরাজ করছি। এখানে অনেক কিছু, অনেকজন, অনেক স্টেক হোল্ডার অনেক কিছু বলে দেয়, যেটা আমি বলছি যে যেটা নর্মাল স্টেট অফ প্রোটোকলে হয়তো নাই, সেটার মধ্যেই হয়তো পড়তে পারে, বাট আমাদের উচিত যে এটাকে যতটা সম্ভব প্রোটোকলের মধ্যে রেখে দেওয়া। আপনাকে একটা প্রশ্ন রেখে যাই, আপনি পরে উত্তর দিবেন। সেটা হচ্ছে আজকে আমরা বিএনপির নমিনেশন পাওয়ার পরে, তারপরে প্রথম দিনই যখন তারা ক্যাম্পেইনে বের হলো, সেখানে যদি একজন প্রার্থী চিটাগাং শহরের মতো নগরী, বন্দরনগর বলা হয়, এবং চিটাগাং 8 এটি শহরের ভেতরেই, সেখানে একজন প্রার্থী যদি গুলিবিদ্ধ হয়, তাহলে নির্বাচন পর্যন্ত আমরা কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আমরা তো প্রত্যাশা করি ভালো থাকবেই, কিন্তু এই সরকারের পরে বা যারা নির্বাচনের দায়িত্বে থাকবে, আমরা আরও ভালো যে করব, কিংবা কোনো জায়গায় যে ব্যালট বাক্স কেউ নিয়ে চলে যাবে না বাসায়, কিংবা অন্য কিছু যে হবে না, সেটা কীভাবে আমরা নিশ্চয়তা পাই, সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাবো একটু পরে। আমি একটু সামান্তা শারমিন আপনাকে অন্য একটু প্রসঙ্গে যাই, যেহেতু উনি সরকারের অংশ, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম। আপনার কাছে আজকে দুপুরের দিকে আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, সেখানে আপনি লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে, কোনো সমঝোতা করা হবে না। এবং আপনার দলের যিনি আহ্বায়ক তিনিও এটি বলেছেন যে 300 আসনেই আপনারা আলাদাভাবে নির্বাচন করতে চান। দুইটা প্রশ্ন, প্রথম হচ্ছে যে এটি কি আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড, এখানেই কি আপনারা একেবারে স্ট্রিক্ট থাকবেন, নাকি সময়ের সঙ্গে আপনার পরিবর্তনও হতে পারে মতামত? দুইটা প্রশ্ন বলছিলেন, আরেকটা কি? একটা প্রশ্নের দুইটা অংশ, পরেরটা পরে বলি, তাহলে এটা মিলে যাবে। আচ্ছা, এটা আমাদের এমন একটি রাজনৈতিক স্ট্যান্ড, সেটা আপনারা পরিবর্তন হতে দেখবেন না।
আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ আমরা এই স্ট্যান্ডেই আমরা অবিচল থাকবো। আমরা আসলে এই স্ট্যান্ডেই ছিলাম। আপনার যদি মনে মনে পড়ে আপনার, আমরা যদি নিবন্ধনপত্র জমা দিয়েছি আগে পিছে সবসময় আমরা এমনভাবেই নিজেদের কথা বলেছি যে আমরা একক নির্বাচন করতে চাই, এককভাবে আমরা প্রার্থী দিতে চাই, এবং আমরা এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই স্ট্যান্ডটা একেবারেই আমাদের পলিটিক্স, আমাদের একদম গত 1 বছরে, বা এই দলটার বয়স 8 মাস, এই গত 8 মাসের পথ পরিক্রমায় এসে কিন্তু এই ধরনের একটা ডিসিশন আমরা এসেছি, এবং অবিচল থাকবো এই বিষয়ে আমি আস্থা রাখি অ্যাটলিস্ট। ওকে, আমরাও আপনারা যেটি করবেন সেটার পরে আস্থা রাখতে চাই। কিন্তু আমার আরেকটা প্রশ্ন যেটি আপনি একই সঙ্গে জানতে চেয়েছিলেন এখন বলি, সেটি হচ্ছে আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সিলেটে একটা অনুষ্ঠানে কথা বলেছেন, গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এককভাবে নির্বাচনে করার সিদ্ধান্ত তারা নিয়েছে, তারাও জোটে যাবে না, কিন্তু মানে নির্বাচনের সমঝোতা হবে বিভিন্নভাবে, এটি তিনি বলেছেন। এবং বিএনপিটি বলেনি, কিন্তু বিএনপি যতটুকু মনোনয়ন দিয়েছে তাতে মনে হচ্ছে যে সমঝোতার পথটি খোলা রেখেছে। তো এই বড় দুই শিবির থেকে যদি কখনো ডাক আসে, বা তারা যদি মানে জোট না করলেন কিন্তু ছাড় দিয়ে টিয়ে কেউ কোনো একটা রাজনীতি শেষ পর্যন্ত দাঁড়াতে পারে কিনা? না, আসলে একটা নতুন দল তো আমরা তো আসলে গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো স্পেশাল সার্কামস্টেন্স, যেটা অপূর্ব ভাইও বললেন, অনেকগুলো স্পেশাল সার্কামস্টেন্স যেমন গভর্নমেন্টের দিক থেকে এসেছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এই ধরনের সার্কামস্টেন্স কখনো আগে ফেস করে নাই। পুরাতন দলগুলোর আগের কিছু স্ট্যাবলিশমেন্ট আছে, অ্যাসেট আছে, তাদের পক্ষে এটাকে ন্যাভিগেট করা, ফাংশন করা এটা একরকম। নতুন দল হিসেবে এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে ফাঁকা রাখা সিট, এটার দিকে তাকিয়ে আসলে এনসিপি নিজের ভবিষ্যৎ চিন্তা করতে চায় না, এবং এটা জামাত বা বিএনপি তারা নিজেদের মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, এটা তাদের মতো করেই থাকবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের আসলে মূল কনসার্ন হচ্ছে বিচার এবং সংস্কার, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সংস্কারকে এক রকমের পাশ কাটিয়ে আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি, এবং পুরো আলোচনার কেন্দ্রবিন্দু থেকে যেটা সংস্কারকে আমরা ফাইট করে এক রকমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিলাম, সেখান থেকে আসলে আলোচনার সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, একদম একদম অ্যাকুমুলেট করে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের দিকে। তো এইটা আমাদের জন্য, আমি মনে করি যে এটা আমাদের পার্টিগত জায়গা, আমরা যেই বিলিফ সিস্টেম বা যেই জায়গা থেকে আমাদের পার্টিটা গড়ে উঠেছে, এটা আমরা মনে করি এটা ঠিক হচ্ছে না, এবং আমাদের উচিত এখনও বিচার এবং সংস্কার নিয়ে কথা বলা। এই জন্য আমরা মনে করি যে আমাদের পার্টিগত জায়গায় বিচার এবং সংস্কারকে প্রায়োরিটি রাখা, সবসময় এই আলাপটা রাখা, ইভেন আমাদের নির্বাচনী যে কোনো কাজেও এটাই প্রায়োরিটি পাবে। এবং আপনি আমাদের নেতাদের যারা উঠান বৈঠকে যাচ্ছেন, বিভিন্ন সমন্বয় সভায় যাচ্ছেন, তাদের বক্তব্য লক্ষ্য করলে আপনারা দেখবেন খুব পরিষ্কারভাবে সংস্কারের বিষয়াশয়গুলোই কিন্তু এখনো মুখ্য হয়ে উঠছে। সো আমাদের মতো পার্টি, আমরা যেহেতু একটা বেসমেন্ট, গণঅভ্যুত্থানের বেসমেন্ট থেকে উঠে আসে, সেইখানে আসলে আপনার থিওরিটিক্যাল ইস্যুস মানে যেগুলো আসলে বাংলাদেশে আনসলভড, সেইগুলোর ব্যাপারে কনসার্ন থাকা এবং দেখানো এবং সেই সাথে সেগুলো নিয়ে কাজ করা, এটা হচ্ছে আমাদের স্কোপ অফ ওয়ার্ক, মানে জেডি আর কি। সো আমার কাছে মনে হয় যে এই নতুন দলটা আসলে এইভাবেই এই বিচার সংস্কার এটার মধ্যে থেকে আসলে তার নির্বাচনী যে সেটা সে বিল্ড আপ করছে। আচ্ছা, গতকাল আমরা দেখলাম যে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছে। এর আগে আমরা দেখেছি যে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্ভবত সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন বা সেক্রেটারি দায়িত্বে ছিলেন, সেখান থেকে পরে ছেড়ে গেলেন। তো এনসিপিকে তো ধরে নেওয়া হয় যে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বা অভ্যুত্থানের মানে প্ল্যাটফর্ম থেকেই গড়ে ওঠা দল। এটা মানে বিএনপিতে, যদিও যে কোনো দলে যে কেউ যেতে পারে, আপনাদের দলে না যে বিএনপিতে যাওয়া, এটা কি বিএনপির ক্রেডিট না আপনাদের ডিসক্রেডিট? এটা কারোরই ক্রেডিট বা ডিসক্রেডিটের প্রশ্নই না। একজন মানুষের রাজনৈতিক স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তো আসলে বড় কোনো পার্টি, আমি আগেই বলে নিয়েছি, কিন্তু আপনাদের সাথে ভালো সখ্যতা দেখেছি, অনেক প্রোগ্রামে দেখেছি। যেমন ধরেন শুধু স্নিগ্ধ না, আবার সমস্ত যারা বিএনপি যারা আছেন, মানে নেতা আছেন, কর্মী আছেন, সকলের সাথে আমরা এক ধরনের সৌহার্দ্যপূর্ণ বা এটা সকল দলের প্রতি আমাদের অন্তত মিউচুয়াল রেসপেক্টটা বজায় রাখতে হবে। কিন্তু একদিক থেকে এটা আমি একটু বলি যে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গর্ভ থেকে উঠে আসা একটা দল, কিন্তু গণঅভ্যুত্থান এনসিপি ঘটায়নি, এটা আমি পূর্বেও বলেছি। এটার ক্রেডিট আমরা কখনোই এভাবে নির্লজ্জের মতো ক্লেম করা, এটা আওয়ামী লীগের মতো এটা ঘটবে না। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান জনমানুষের, এটা কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে এটা সংগঠিত হয় নাই, এবং পলিটিক্যাল পার্টি দিয়ে হলে এটা আগেই হতো। কিন্তু আমরা এটা দেখেছি জনমানুষ তার নিজস্ব রাজনৈতিক সত্তা এবং পলিটিক্যাল এজেন্সি দিয়ে সে এটাকে অর্জন করেছে, এটা কেড়ে নেওয়ার উপায় কারো কাছে নেই। ওকে, আমরা একটু নাসিরউদ্দিন আহমেদ ওসিম আপনার কাছে যেতে চাই। আপনাকে আমরা দীর্ঘদিন দেখেছি যে রাজপথে, গণমাধ্যমে, গত 15 বছরই যদি বলি যে সরব বিএনপির যে কয়েকজন নেতা, তার ভিতরে নিশ্চয়ই আপনিও থাকবেন। আমরা যতটুকু জানি এর আগেও আপনি নির্বাচনের জন্য যেখান থেকে প্রস্তুতি নিয়েছেন, নির্বাচন করেছেন। এবারও আমাদের ছিল যে হয়তো ঢাকা 10 আসন সম্ভবত এটি, আপনি সেখানকার প্রার্থীও মানে এক ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন, প্রার্থী হবেন এরকম ধারণা ছিল। এমন না যে 10 আসনে বিএনপি অন্য কাউকে নমিনেশন দিয়েছে, কিন্তু ওই আসনে কাউকে এখনও নমিনেশন মানে প্রাথমিক
কে নির্বাচন করবে সেটি চূড়ান্ত করেনি। তো সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই কবে চূড়ান্ত হতে পারে, চূড়ান্ত হলে আপনি হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি দেখেন, কেন হয়নি সেটিও যদি প্রশ্নটা অনেক কঠিন। আমার সহ-আলোচক দুজন আছেন, তার মধ্যে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যারা আছেন সবার সঙ্গে আমার দেখা হয়েছে। অনেক চমৎকার মানুষ ওনারা। শফিক সাহেবকে আমি আগে থেকেই জানতাম, অপূর্ব জাহাঙ্গীর ওনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা হয়েছে, সামান্তা শামীম ওনার সঙ্গে আমার আরেকবার সুযোগ হয়েছিল, বাট আমি ওনার ফ্যান, বিগ ফ্যান অফ আর নিঃসন্দেহে। এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, দেখেন আমি রাজনীতি করি, রাজনীতিতে নির্বাচন করতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এটা আমার কখনো ছিল না। আমার লাইফে সুযোগ ছিল 2008 সালে, আপনি বলেছেন যে গত আওয়ামী লীগের যেই 15 বছর 16 বছর 17 বছর যেটা বলছেন, তার আগে 1-11 সময় যখন কেউ টকশোতে আসতো না, তখন আমি প্রথম থেকে টকশো করেছিলাম। এবং সে সময় দেখা গেছে যে আমাদের সিভিল সোসাইটির যে সমস্ত সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা গেছে আমাকে টকশো করতে হয়েছে, কারণ সিনিয়র পলিটিশিয়ানদেরকে পাওয়া যেত না। হয়তো কেউ মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপি তখন? না, মানবাধিকার অনেক পরে হয়েছে। মানবাধিকার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন নির্বাহী কমিটি গঠিত হয় সম্মেলনের পরে, সেটা 2010 সালের কথা। কিন্তু আমি তার আগে কিছুই না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম, সিনেট মেম্বার ছিলাম বিভিন্ন, সেটা আমার ছাত্র জীবনের কথা। তারপরে একটা বড় গ্যাপ ছিল আমার 4 বছরের, আমি লন্ডনে লেখাপড়া করতে চলে গেছি। তো যে কথাটা বলি, 2008 সালে আমার ম্যাডাম আমাকে বলেছিলেন, মানে আরও 1.5 মাস আগে যখন নির্বাচনের তফসিল হয়, তারও 1.5 মাস আগে উনি আমাকে জেল থেকে বেরিয়ে 3 দিন পরে আমি ওনার বাসায়, উনি নিজেই বলেছেন যে আগামীকাল শুক্রবার, এক বৃহস্পতিবার উনি আমাকে ফোন করেছিলেন দুপুরবেলা, যে কালকে তো শুক্রবার কী করছো? তো আমি বললাম যে ম্যাডাম আমি ফ্রি, কোনো কাজ নেই। তাহলে আসলে ইফতার করি। আমি তো খুশিতে একেবারে বাক সঙ্গে আমার আরও 3 জন কলিগকে নিয়ে গেছি। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি নির্বাচন করবে, আমি অমুককে বলেছি, আমি নামটা বললাম না। সো আমি তখন খুব বিনয়ের সাথে আমি ডিক্লাইন করেছিলাম, তার কারণ আমার প্রফেশনাল ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করতে চাচ্ছিলাম, পার্সু করতে চাচ্ছিলাম, এটা আমি ওনাকে বলেছিলাম। টু মেক ইট কোয়াইট শর্ট, নির্বাচনের পরে উনি আমাকে বললেন যে তুমি নির্বাচন করলে আমরা আরও একটা সিট বেশি পেতাম। এই জন্য আমার কোনো উচ্চাভিলাষ বা অভিলাষ, আমি মনে করি যে একটা সময় থাকে মানুষের লাইফে। তার পরবর্তীতে এসে যখন জাতীয়তাবাদী দলের মানবাধিকার সম্পাদক হই 2010 সাল, 2008 সাল থেকে আমি ধানমন্ডিতে রাজনীতিটা শুরু করেছিলাম। এবং মূলত 1/11-এর সময় 2007 সালে কিন্তু প্রথম আমি একটা মিটিং করেছিলাম, যখন সব কিছু নিষিদ্ধ ছিল। নিউ মার্কেটের সামনে মিডনাইট সান একটা মার্কেট আছে, মঙ্গলবারে সেখানে আপনার বন্ধ থাকে। মার্কেটের মাঝখানে যে প্যাসেজটা আছে ওখানে পাটি বিছিয়ে আমাকে নিয়ে ওখানকার লোকজনরা ওরা মিটিং করেছিল। আমি বলি যে ওটা আমার ইনোগ্রেশন ছিল, বলতে পারি আমি। তারপর থেকে আমি এই যে সম্পৃক্ত। এক পর্যায়ে 2008-এ আমি ধানমন্ডিতে নমিনেশনও চেয়েছিলাম। আমার প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ স্যার, সেটা আমাকে তখন প্রয়াত আমাদের সাদেক হোসেন খোকা মেয়র, উনি বলেছিলেন যে তোমার স্যারের অনেক বয়স হয়ে গেছে, তুমি বরং চাও। যাই হোক, সেটা আমি বলেছি ম্যাডামকে। উনি বলেছেন যে উনি তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তারপরে তোমার সিনিয়র, এটা তো আমার জন্য খুব এম্বারেসিং। একটা পর্যায়ে নির্বাচন শেষ হওয়ার পর উনি বলেছেন যে তোমাকে দিলে ভালো হতো, সবাই তোমার কথাই বলেছিলেন, এনিওয়ে তুমি কাজ করো। এইভাবে আমি কিন্তু কাজ করে আসছি। আমি স্বাভাবিক কারণে যে কেউ কিন্তু নমিনেশন চাইতে পারে, দলের যে কোনো একজন কর্মী, যে কোনো পর্যায়ের নেতা কর্মী নমিনেশন চাইতে পারে। তা আমি একজন, তার মধ্যে আমাদের মধ্যে দলের মধ্যেও আরও আছে। তো সে কারণে দলের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা কিংবা জোটের একটা ব্যাপার আছে। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্তটা নেবে সেটা আমি কিন্তু মাথা পেতে নেব। কিন্তু একটা জিনিস আশা করব যে আপনাকে পাল্লায় কিন্তু আপনার দলের মধ্যে যদি থাকে, যেমন ছোট ছেলে বড় ছেলে, তাই না, সবাই কিন্তু সমান আদর বা স্নেহ কিন্তু মা বাবার কাছ থেকে পায় না। কেউ যদি বলে থাকেন হয়তো সংসারের সবচেয়ে বড় ছেলে কিংবা সবচেয়ে ছোট ছেলে, মেয়েরাও আছে, মা বাবাকে বলে যে সবাই সমান বলে না, সেটা বলে, এটা কিন্তু বাস্তব না। এটা আমি আমার ক্ষেত্রে বলতে পারি। আমি তো দেখেছি আমরা 5 ভাই 1 বোন। আমার তো মনে হয় আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বা আমাকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন, কিংবা আমার বড় ভাই বলবে বা আমার তৃতীয় ভাই চতুর্থ ভাই যারা আছে তারা বলবে তাদেরকে করতেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই কারণে মনে করি দল যেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। আর দ্বিতীয় কথা, আমি এখনও বলি যে আমার লাইফে আমি যতটুকু পেয়েছি, বাংলাদেশে 300 জন এমপি ছিল, বহুজন, তাদেরকে যতটুকু না চেনে, আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের আইনজীবী অসীমকে বোধহয় তার চেয়ে বেশি মানুষ চেনে। আর আমি একটা জিনিস মনে রাখি যে স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, যার কোনো কালে কোনো দিন কেলেঙ্কারির কোনো অভিযোগ ছিল না, অ্যাটলিস্ট এইটুকু যেন মানুষ আমাকে আমার মরার একদিন পর্যন্ত বলতে পারে। আমি এটাই শুধু প্রত্যাশা। দেখছেন চ্যানেল 24-এ আমাদের সঙ্গে অতিথি রয়েছে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, সামান্তা শারমিন এবং অপূর্ব জাহাঙ্গীর। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে একটা প্রশ্ন রেখে এসেছিলাম, সেটির যদি একটু উত্তর দেন, পরে প্রশ্নটা যাব। সেই প্রশ্নটা হচ্ছে যে একটু বাস্তবিকভাবে একটু ভাবেন, এখনই নির্বাচনী প্রচারণা শুরু করতে যে যদি এরকম এমনিতেই একটা আলোচনা আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা খারাপ তার থেকেও আলোচনায় বেশি, সেরকম একটা প্রেক্ষাপটে এখনই আমরা অনেক কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি না, দাবি করছি, চট্টগ্রামের মতো শহরে মানুষ মরছে নির্বাচনী ক্যাম্পেইনে, আসলে মানে
ভোটের সময় পর্যন্ত আরও ভালো হবে এর নিশ্চয়তা বা প্রেডিকশন কীভাবে করি? যে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এবং আমাদের সরকারের তরফ থেকে এটা নিয়ে একটা সমবেদনা আছে। এবং আমি মাত্র অফিস থেকেই আসছি, এবং প্রফেসর ইউনূস যখন ঘটনাটা ঘটলো আমাদের সামনেই ছিল, এবং আমি নিজেই দেখলাম উনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে রীতিমতো অর্ডার করলেন যে নো অ্যাকশন শুড বি স্পেয়ার্ড, যত তাড়াতাড়ি সম্ভব যারা এই ঘটনাটা ঘটিয়েছে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা, এবং যাতে তাড়াতাড়ি এটা একটা শুরু হয়। দেখেন, এটা 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 বলতেও খুব খারাপ লাগে, এখানে যেহেতু আমি বলছি যে এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, কিন্তু নির্বাচনের টাইমে কিন্তু আমরা বারবার, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, পলিটিক্যাল পার্টিরাও কিন্তু এটা বেশ অ্যান্টিসিপেট করছিল যে এই ধরনের কিছু ইনসিডেন্ট হয়তো হবে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এখানে, বাট একটা ঘটনা ঘটলো, অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এটা নিয়ে অ্যাকশন নেবে। এবং দেখেন, আমি এখনও পর্যন্ত হোপফুল, আমরা যে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে ইনহেরিট করেছিলাম সেখান থেকে যদি আজকে দেখি তাহলে ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো। ইজ ইট পারফেক্ট? নট অ্যাট অল, একদমই না। মানে আমরা তো, প্রধান উপদেষ্টাই কিন্তু বলে যে উনি নিজেই স্যাটিসফাইড না। তো এটা আমরা কেউই বলছি না যে এটা খুব ভালো বা খুব আরও প্রোগ্রেস হবে সামনে, যেহেতু সেনাবাহিনীও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকবে, আনসার থাকবে। তো আমি আশা করছি যে আরও ইয়ে হবে, বাট অবশ্যই সরকার হিসেবে আমাদের আরও বেশি স্ট্রিক্ট থাকতে হবে এইসব ব্যাপারে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ওকে, একটু আইন শৃঙ্খলা থেকে সামান্ত বলছিল, আপনি শুনছিলেন যে নির্বাচনের আগে আপনার বিচার এবং সংস্কার সেটি তাদের প্রায়োরিটিতে আছে। অলমোস্ট সব দলগুলোই এই কথাগুলো অনেকেই বলেছে, যদিও তারা সবসময় বক্তব্যে ঠিক ছিল। সংস্কারের ক্ষেত্রে অনেক দূরে গিয়ে গেল দেশ। ঐকমত্য কমিশন একটি সুপারিশও দিল, সেই সুপারিশের জন্য উপদেষ্টা পরিষদ বসে তারা বলা যায় যে বললেন যে এখন রাজনৈতিক দলগুলো তারা এখন একটা আলোচনায় এসে সমাধানে পৌঁছাবে এরকম একটি আশা করে তাদের কাছে ছেড়ে দিলেন, তাদের কোর্টে বল দিলেন। এখন 4 দিন হয়ে গেল, 1 সপ্তাহের মতো সময় দিলেন। 4 দিনে আমরা কোনো ধরনের অগ্রগতি, অবনতি, দেখা সাক্ষাৎ কিংবা এই সম্পর্কিত কোনো আমাদের চোখে দৃশ্যমান হয়নি। আসলে এই 4 দিনে তারা কোনো উদ্যোগ নিয়েছে কিনা, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, যে সরকার কি দায় এড়াতে চাচ্ছে, কেন এদিকে ঠেলে দিল? প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিই। আমি শুনেছি যে বসেছে এবং বসার ইয়ে আছে, এবং এই 1 সপ্তাহের বসাটা কিন্তু আসলে মিডিয়ার সামনের বসাটা না, আসলে এটা মিডিয়ার বাইরে বসাটা। দেখেন, এই স্টেপটা নেওয়ার কারণটা কি, রাজনৈতিক দলগুলো লাস্ট 15 বছর তো অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল এবং অত্যন্ত ভালো ভালো ডিসিশন নিয়েছে তারা একসাথে বসে, যেখানে অন্য কোনো কিছুর ইন্টারফারেন্স হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই আইডিয়াটাকে আরেকবার এন্টারটেইন করা যায় কিনা। ঠিক আছে, এখনও যেহেতু কয়েকটা জায়গায় আপনার ঐক্যমত আসেনি, তারা নিজেরা একবার ঠিক করুক, যে একবার বসুক, একবার ইয়ে করুক। না হলে দেখেন, সরকার তো বলেই দিয়েছে 1 সপ্তাহ পর সরকার একটা অর্ডার জারি করবে। সেটা সবার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, এবং কারো পছন্দ না হলে সেটা দ্যাট ক্যান বি ডিবেটেড, আমরা টক শোতে এসে আবার কথা বলতে পারি। বাট যেহেতু 4 দিন হয়েছে, আরও 3 দিন আছে, আমরা একটু 3 দিনটা দেখি। ওকে, আমরা দেখি। আমি একটু সামান্ত আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনী আলাপ যত বাড়ছে ঠিক তেমনি বিভিন্ন জায়গায় প্রার্থিতা নিয়ে আলোচনা হচ্ছে। এনসিপি 300 আসনে নির্বাচন করতে চায়। একটু ভেতরের কথা যতটুকু বলা যায়, কতদূর এগিয়েছেন 300 আসনের ভিতরে, নাকি অন্যরা কারে কি মনোনয়ন দেয় সেটিও একটু দেখতে চাচ্ছেন? না, আমরা অবশ্যই অবজার্ভ করা তো পলিটিক্সের সবচেয়ে যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদের নেওয়ার জন্য দেখছেন। মনোনয়ন বঞ্চনার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা রাজনৈতিক স্ফুরণ ঘটেছে, এটা কন্টেইন করা বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে এমনভাবে কন্টেইন করা যাতে করে কোনো পক্ষ হতাশ না হয়। এবং আমি তো মনে করি যে এইবার সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম তোলা হবে, এবং এইটাকে আসলে থামিয়ে দেওয়া উচিত না। কারণ এটা হচ্ছে আপনার এই 15 বছরের যে অগণতান্ত্রিক হতাশা, এই হতাশার থেকে এটা ঘটছে। এটা পজিটিভ, আমি এটা মনে করি এটা পজিটিভ। সমস্যা হয়ে দাঁড়ায় যখন এইটার পিছনে আসলে ওই যে রাজনৈতিক সংস্কৃতির যে অসংস্কারকৃত অবস্থা আমাদের, সেইটা যখন আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের প্লে হয়, তখন হচ্ছে একটু কনসার্নটা আসে। আমাদের পার্টির জায়গা থেকে আমরা আসলে অবজার্ভ করছি, এটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত, 300 আসনে প্রার্থী দেওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা একেবারে আমাদের কোয়ালিটিফুল হইতে হবে, আমাদের খুবই প্ল্যান থাকতে হবে, আমরা কোন আসন থেকে বা কোন এলাকা থেকে কি ধরনের মেসেজ ক্যারি করতে চাই, আমাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যাতে নানান ধরনের পেশার একটা সাবস্টেন্সিভ একটা রেপ্রেজেন্টেশন থাকে। দেখেন, আমরা কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলাম, এখন গণপরিষদ নির্বাচন আসলে আমরা সরাসরিভাবে পেলাম না, কিন্তু অ্যাজ এ পার্টি যখন আমি গণপরিষদ নির্বাচনের কথা বলি, আমার প্রার্থী তালিকায় গণপরিষদ নির্বাচনের একটা ছায়া থাকবে, এইটুকু তো আমরা চেষ্টা করতেই পারি। এখন আমাদের জায়গা থেকে আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। সেটা করার জন্য কিন্তু আমাকে আমার প্রার্থী তালিকাটা দেখলে যাতে একটা পুরো বাংলাদেশের চিত্র পাওয়া যায়, সেটা আমাকে করতে হবে।
সেই জায়গা থেকে আমাদের কাছে বিপুল পরিমাণ মনোনয়ন নেওয়ার জন্য অনেক প্রার্থী যোগাযোগ করছেন এবং নানান ধরনের রাজনৈতিক দলের এক্স কর্মীরাও আছেন যারা অনেকদিন আগে রাজনীতি ছেড়েছেন, এখন এনসিপির সাথে করতে চান, বা রিসেন্টলি ছেড়েছেন যারা এনসিপিতে আসতে চাচ্ছেন এবং নতুন একটা রাজনীতির দিকে। কারণ এইটা আসলে কি, মানে যে পরিমাণ পলিটিক্যাল স্ফুরণটা ঘটেছে, এটা কোনো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে কন্টেইন হবে না, এটা আসলে ছড়িয়ে যাবেই। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের প্রার্থী তালিকায় যাতে ওই নির্দেশনাটা থাকে এবং আমাদের ওই প্ল্যানটা যাতে থাকে। যেমন আমরা 24 দফা দিয়েছি, আপনারা সবাই জানেন। আমাদের 24 দফার আলোকে আমরা কোন আসনকে কিভাবে দেখতে চাই, যেমন ধরেন আমার যে এলাকা ভোলা বা আরেকটা যে ধরেন পাবনা বা জামালপুর বা পঞ্চগড়, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এদের জন্য তো আমাদের সেপারেট প্ল্যান লাগবে এবং এই প্ল্যানগুলো নিয়ে যারা আসতে পারবে, যারা রেডি প্ল্যান নিয়ে আসতে পারবে, সেই প্রার্থীদের অগ্রসরতা বেশি থাকবে। সো আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি, বিশেষত গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে অনেক বেশি পরিমাণ সাড়া পাচ্ছি, এটাতে আমরা আনন্দিত। কিন্তু ভাই আমাকে অবশ্যই এই জিনিসটা বলতে হবে, এইটার পিছনেও আমরা আসলে এই বিচার সংস্কারের যে আলাপটা, এটা হারিয়ে দিতে চাই না। আমার কাছে মনে হয় এটা শুধু এনসিপির দায়িত্ব নয়, এনসিপি তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা ইতিহাস বলবে, হিস্ট্রি উইল অ্যাবসলভ আস। কিন্তু আমাদের যে নেক্সট যে কার্যক্রম, এইটা যাতে সব পলিটিক্যাল পার্টির মধ্যেই বিচার সংস্কারের বিষয়টা যাতে হারিয়ে না যায়। আমরা ক্রমাগত দেখছি এটা হারিয়ে যাচ্ছে। এটা হারিয়ে গেলে শুধু এটা এনসিপির লস না, এটা হচ্ছে আমাদের, এটা গণঅভ্যুত্থানের লস। সো আমি এটা এভাবে দেখতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা